Hello, my dear students. Welcome back to SD Math and Commerce Guidance. আজকে তোমাদের জন্য আমি নিয়ে হাজির হলাম উচ্চ মাধ্যমিক অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের সেমিস্টার 4-এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সাজেশন 2026। তো এটা একদম 100% কমন গ্যারেন্টেড সাজেশন আর 100% চ্যালেঞ্জ। অ্যাকাউন্টেন্সি সাজেশন এবং কোয়েশ্চেন পেপারে তোমরা দেখেছিলে আমি লাইভে এসে এমনকি সাজেশানে যা যা বলেছিলাম তাই কিন্তু কোয়েশ্চেন পেপারে এসেছিল। তো আমি আশা রাখি আমি এখন যে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের সাজেশন দিতে চলেছি তোমাদের আগামী 20 তারিখের জন্য, পুরো কোয়েশ্চেন পেপারটাই আমার এই সাজেশন থেকেই আসবে, এটা আমি আস্থা রাখি। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা তোমাদের যারা যেখানে যা পড়েছো অলরেডি তোমাদের পুরোটাই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এবং প্র্যাকটিস করে নিয়েছো। আমি আমার দেওয়ার যা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট মনে হয়েছে আমি দিয়েছি। হাইলাইট করে দেওয়া কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, আমি এখানে রিড করব, কি অঙ্ক করতে হবে সবটাই আলোচনা করে দেব। তো ভিডিও শুরু করা যাক। আর একটা কথা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে বা কোনো লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে। তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে একটু ফ্রেন্ড সার্কেলে চারিদিকে ছড়িয়ে দাও। চলো দেখে নেওয়া যাক আজকের সাজেশন। আচ্ছা, কারোর যদি কোনো কোয়ারি থাকে সে আমাকে ডাইরেক্ট ফোন করতে পারো, আমার সঙ্গে ডাইরেক্ট কানেক্ট থাকতে পারো। আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, আমি একবার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 8961297721। ক্লিয়ার? সম্পূর্ণ সাজেশনটা তৈরি করা হয়েছে রবীন্দ্র লাইব্রেরির বুক থেকে, অর্থাৎ বাসু ও নায়ক স্যারের লেখা বই থেকে। তোমরা বইটা বার করে নাও, একটু পেজ নাম্বার তুলে দাগিয়ে নাও, কেন আমি কোনো পিডিএফ শেয়ার করছি না। তো চলো, আর একটা কথা, প্রশ্নপত্রে তোমাদের কিন্তু ডিজিট চেঞ্জ করে প্রশ্ন আসবে, আমি এখানে যা সাজেশন দিয়েছি। ক্লিয়ার? তো চলো, আমরা জানি তোমাদের পেপারটা দুটো পার্টে বিভক্ত, একটা কস্টিং, একটা ট্যাক্সেশন। তো প্রথমে কস্টিং চ্যাপ্টারের মধ্যে অধ্যায় 1 আছে, তোমরা জানো। অধ্যায় 1টা কি? পারিশ্রমিকের পদ্ধতি, অর্থাৎ রেমুনারেশন, মেথডস অফ রেমুনারেশন। এখান থেকে কত মার্কস আসবে? 10 মার্কস। পাশে ব্যাকেটে লিখে দিয়েছি ইন সেকশন এ তোমাদের 3টে সেকশানে কোয়েশ্চেন আসবে। সেকশন এর মধ্যে দুটো থিওরি থাকবে, একটা কোয়েশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হবে 2 মার্কস। ইন সেকশন বিতে যাবে যখন, একটা থিওরি থাকবে, একটা প্র্যাকটিক্যাল থাকবে, তোমাকে একটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে দুটোর মধ্যে থেকে, 3 নাম্বার থাকবে। আর সেকশন সিতে গিয়ে কোনো থিওরি থাকবে না, দুটো প্র্যাকটিক্যালের অঙ্ক দেওয়া থাকবে, তোমাকে একটা অ্যাটেন্ড করতে হবে। কত মার্কস থাকবে? 5 মার্কস। একদম ডিটো কোয়েশ্চেন তুমি দেখতে পাবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। এবার থিওরির জন্য আমি অধ্যায় 1 থেকে কী পড়ব। প্রথম যে থিওরিটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে হালসে প্রিমিয়াম পদ্ধতি এবং রোয়ান প্রিমিয়াম পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো। কটা স্টার দেওয়া আছে? 4টে স্টার। ভেরি মাচ ইম্পর্টেন্ট, হাইলাইটেড কোয়েশ্চেন দেন আদার কোয়েশ্চেন, মানে অন্য কোয়েশ্চেনের থেকে হাইলাইটেড কোয়েশ্চেন এবং বেশি স্টারওয়ালা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2, বোনাস প্রিমিয়াম পদ্ধতি অবলম্বনের ক্ষেত্রে বিচার্য বিষয়গুলি আলোচনা করো। বোনাস প্রিমিয়াম পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। 4, হালসে প্রিমিয়াম পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। 4টে স্টার আছে। রোয়ান প্রিমিয়াম পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা করো। নেক্সট, হালসে ও রোয়ান মজুরি
প্রদান পদ্ধতিতে মজুরির পরিমাণ একই হওয়ার শর্ত কী? উদাহরণ সহ দেখাও। হালসে ও রোয়ান মজুরি প্রদান পদ্ধতির ফর্মুলা লেখো। ক্লিয়ার? নেক্সট, উৎসাহবর্ধক ভাতা কি? পরের কোয়েশ্চেন, ঘন্টা প্রতি মজুরি 50 টাকা, অর্থাৎ আওয়ারলি রেট অফ ওয়েজেস কত দিয়েছে? 50। মানক সময় মানে স্ট্যান্ডার্ড টাইম 60 ঘন্টা। সময় সাশ্রয় মানে টাইম সেভড 12 ঘন্টা হলে রোয়ান এবং হালসে প্রিমিয়াম পদ্ধতিতে বোনাস ও মোট মজুরির পরিমাণ কত হবে? এই যে থিওরি বললাম, হাইলাইটেড থিওরিগুলো ভালো করে দেখে নাও, এর মধ্যে থেকেই কিন্তু থাকবে। আর এক্সট্রা যেগুলো দেওয়া আছে ওগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে যেও। ক্লিয়ার? চলো এবার আমরা প্র্যাকটিক্যাল দেখে নিই। কী কী প্র্যাকটিক্যাল দেখবো, তারপর এইটুকুনি প্র্যাকটিক্যাল দেখতে হবে। কী কী প্র্যাকটিক্যাল? তোমরা চ্যাপ্টার খুলবে, পেজ নাম্বার 17, ওই নায়ক বাসু নায়ক বই থেকে পেজ নাম্বার 17, এক্সাম্পল দেখবে 1, 4/5, দুটো একই অঙ্ক, বেসি স্টারগুলো ভালো করে দেখতে হবে, হাইলাইটেডগুলো 6, 8, 10। পেজ 128 দেখতে হবে, ইলাস্ট্রেশনের 2, 3, 6, 9, 11, 9টা খুব ইম্পর্টেন্ট, 12, 13, 14, 15, 17, 18। পেজ 41, শর্ট টাইপ প্রবলেমসের 9, 10, 18, 26। এর বাইরে একটা প্রশ্ন আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। এক্সট্রা আমি বলে দিচ্ছি তোমাদের যে কোয়েশ্চেন পেপারটা হবে কি কি আসতে পারে। তোমাকে টাইম অ্যালাউড দেওয়া থাকতে পারে, টাইম টেকেন দেওয়া থাকতে পারে, তোমাকে টাইম সেভড বার করে হালসে রোয়ান পদ্ধতিতে টোটাল ওয়েজেস ক্যালকুলেট করতে হতে পারে, আর এফেক্টিভ রেট অফ আর্নিংস বার করতে হতে পারে, আর ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বার করতে হতে পারে। যেখানে কোয়েশ্চেনে এরকম বলে দেওয়া থাকতে পারে যে মেটেরিয়াল কস্ট এত টাকা, ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি ওয়েজেস 133.13% অফ ওয়েজেস, অথবা 166.23% অফ ওয়েজেস, এইরকম প্যাটার্নের কিন্তু জিনিস দিতে পারে। ক্লিয়ার? আর আসতে পারে টাইম অ্যালাউড বলে দিল, টাইম সেভড বলে দিল, তোমাকে টাইম টেকেনটা ক্যালকুলেট করে নিতে হবে। আবার এরকম বলতে পারে টাইম টেকেন বলে দিল, টাইম সেভড বলে দিল, টাইম অ্যালাউডটা ক্যালকুলেট করে নিতে হতে পারে। আর এইচআর অনেক সময় এক্স ধরে বার করতে হতে পারে। এরকম অঙ্ক একটু এই সাজেশনের মধ্যে যেগুলো হাইলাইটেড করে দেওয়া আছে ভালো করে দেখে নাও, পরীক্ষার জিঙ্গালালা হু হু হবে, একদম ভালো পরীক্ষা হবে। চলো নেক্সট চ্যাপ্টার আমরা দেখি, অধ্যায় 2, উপরিব্যয়। এখান থেকে 10 মার্কস থাকবে আমরা জানি। সেকশন এ তে দুটো থিওরি থাকবে, একটা করতে হবে 2 মার্কস। সেকশন বি তে দুটো থিওরি থাকবে, একটা করতে হবে 3 মার্কস। সেকশন সি তে দুটো প্র্যাকটিক্যাল দেওয়া থাকবে, একটা করতে হবে 5 মার্কস। থিওরির মধ্যে কি দেখবো স্যার? উপরিব্যয়ের গুরুত্ব বৈশিষ্ট্য আলোচনা করো, একদম ভালো করে দেখবে। পার্থক্য লেখো উপরিব্যয় ও মুখ্য ব্যয়, একদম ভালো করে দেখবে। স্থির উপরিব্যয় ও পরিবর্তনশীল উপরিব্যয়, একদম ভালো করে দেখবে। নেক্সট, পরিব্যয় কেন্দ্র বা বিভাগ ভিত্তিক সরাসরি ব্যয় বরাদ্দ এবং বিভিন্ন বিভাগের মধ্যে আনুপাতিক হারে বন্টন, এটা একটু দেখে যাবে। নেক্সট, উপরিব্যয়ের শ্রেণীবিভাগ করো ও উদাহরণ দাও। কী কী ভিত্তিতে? উপাদানের ভিত্তিতে, খুব ইম্পর্টেন্ট, কাজের ভিত্তিতে, একটু লেস ইম্পর্টেন্ট, ব্যবহার বা প্রকৃতির ভিত্তিতে, মোর ইম্পর্টেন্ট। আর উপরিব্যয় কাকে বলে, এই যে হাইলাইটেড করা যেগুলো বলে দিলাম এগুলো ভালো করে দেখে নাও। আর অর্ধ পরিবর্তনশীল বা মিশ্র উপরিব্যয় কাকে বলে এটা একটু দেখে রেখো। প্র্যাকটিক্যালের জন্য কি দেখবো স্যার? দেখো, বেসিক কনসেপ্ট অফ ওভারহেড, পেজ নাম্বার কোয়েশ্চেন নাম্বার দেওয়া রয়েছে প্র্যাকটিক্যালের জন্য। পেজ 60 একটা বক্স দেওয়া আছে, ওটা দেখে রাখবে। পেজ 64-এর এক্সাম্পল 1 অতটা ইম্পর্টেন্ট না। পেজ 72 এর 2 ইম্পর্টেন্ট, 3 ইম্পর্টেন্ট না, 5, 10 ভালো করে দেখবে, 5টা খুব ইম্পর্টেন্ট। পেজ 86-এর বক্স জাস্ট মেমোরাইজিং। পেজ 89-এর ইলাস্ট্রেশন 6, 7, 8, 9, 10 যেগুলো বেসিসটার খুব ইম্পর্টেন্ট।
পেজ 102-এর 3, 5, 6, 8, 12 কোনটা কতটা ইম্পর্টেন্ট আমি কিন্তু স্টার দিয়ে বুঝিয়ে দিয়েছি, প্লাস হাইলাইটেড করে দেওয়া আছে। হাইলাইটেড ছাড়া অন্য কিছু দেখার দরকার নেই, বিশেষ করে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পেপারে। ক্লিয়ার? এই ছিল হচ্ছে কস্টিংয়ের সাজেশন। এবার আমি যাচ্ছি ট্যাক্সেশনের সাজেশনের ওপর। কেউ ভিডিওটাকে স্কিপ করো না, ডোন্ট স্কিপ দিস ভিডিও, কারণ আমি এই ভিডিওর মধ্যে কি কি ইম্পর্টেন্ট আসবে আমি কিন্তু সেগুলো আলোচনা করে দিচ্ছি। তো কাজেই তোমরা ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শোনো, তোমরা 20 তারিখ কিন্তু উপকৃতই হবে অ্যাকাউন্টেন্সির মতো। চলো, ট্যাক্সেশন সাজেশন। আমরা ট্যাক্সে জানি দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে হাউস প্রপার্টি, একটা জিএসটি। অধ্যায় 1 গৃহ সম্পদ থেকে আয়, 15 মার্কস থাকবে। সেকশন এতে দুটো থিওরি থাকবে, একটা কোয়েশ্চেন করতে হবে 2 মার্কস। সেকশন বিতে একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল আসতে পারে, একটা অ্যান্সার করতে হবে তোমাকে, 3 মার্কস। সেকশন সিতে দুটো প্র্যাকটিক্যাল দুটো থিওরি, কি বললাম, দুটো প্র্যাকটিক্যাল দুটো থিওরি আসবে, তোমাকে অ্যান্সার করতে হবে দুটো কোয়েশ্চেনে, 10 মার্কস। ক্লিয়ার? কি কি থিওরি পড়বো স্যার? থিওরির জন্য দেখো বলেছি গৃহ সম্পত্তি থেকে আয় কিন্তু গৃহ সম্পত্তি থেকে আয় বলে বিবেচিত হবে না, সেই সমস্ত আয়গুলি লেখো, খুব ইম্পর্টেন্ট। গৃহ সম্পত্তি থেকে যে আয় আয়কর আইন 1961 অনুযায়ী কর মুক্ততার উদাহরণ দাও, অথবা গৃহ সম্পত্তি থেকে যে আয় করযোগ্য নয় উদাহরণ দাও। নেক্সট, আয়কর আইন 1961 অনুযায়ী গৃহ সম্পত্তির বিবেচিত মালিকের উদাহরণ দাও, এটা লেস ইম্পর্টেন্ট। নেক্সট, গৃহ সম্পত্তি থেকে আয় খাতে কর ধার্যের ভিত্তিগুলো লেখো, অথবা গৃহ সম্পত্তি থেকে আয় বলে গণ্য হতে হলে আবশ্যিক শর্তাবলীগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, আয়কর আইন 1961 অনুযায়ী কোনো ভাড়া বাড়ির বার্ষিক মূল্য নির্ধারণে অনাদায়ী ভাড়া বা ছাড়ের ক্ষেত্রে কি কি শর্ত পূরণ করা প্রয়োজন, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট, 6 নম্বর, গৃহ সম্পত্তির মালিক কাকে বলে, বিবেচিত মালিক কাকে বলে, ন্যায্য ভাড়া কি, খুব ইম্পর্টেন্ট, অনাদায়ী ভাড়া ও প্রাপ্ত অনাদায়ী ভাড়া কি, এটা সঠিকা লেখো হিসেবেও আসতে পারে। ভাড়া দেওয়া এবং নিজের বসবাসের জন্য ব্যবহৃত গৃহ সম্পত্তির নিট বার্ষিক মূল্য থেকে যে ছাড়গুলি পাওয়া যায় তা আলোচনা করো। নেক্সট, গৃহ সম্পত্তি থেকে আয় খাতে ভাড়া দেওয়া বাড়ির নিট বার্ষিক মূল্য নির্ধারণে পৌর কর ছাড় পাওয়ার শর্তগুলো কি কি, খুব ইম্পর্টেন্ট। হলো প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে। এবার আমি আসছি প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে। দেখো আমি এখানে দিয়েছি পেজ নাম্বার, কোয়েশ্চেন নাম্বার, ইয়ার 2015 কোয়েশ্চেন খুলবে, নেট অ্যানুয়াল ভ্যালু বার করার হাউস 1 হাউস 2 এর দেখে রাখবে। ইয়ার 2023 খুলবে, নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস বার করে দেখে রাখবে। ইয়ার 2024 খুলবে, নেট অ্যানুয়াল ভ্যালু অফ হাউস বার করার অঙ্কটা দেখে রাখবে। ইয়ার 2015 খুলবে, কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী অমল সাহা অফ 2 হাউসেস, অঙ্কটা দেখে রাখবে, হয়তো একটা হাউস দিয়ে অঙ্ক আসবে। ইয়ার 2016, কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ শ্রী পরিমল বোস অফ ফর 2 হাউসেস, দেখে রাখবে। ইয়ার 2017, গৌতম পালের অঙ্কটা দেখে রাখবে। ইয়ার 2018, মিসিং ফিগারের একটা অঙ্ক দেওয়া আছে, দেখে রাখবে। ইয়ার 2022, কম্পিউট ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অফ মিস্টার অজিত কর 2 হাউস। ইয়ার 2024, মিস্টার ডি। আশা করছি এই যে অঙ্কগুলো বললাম এর মধ্যে থেকেই কোয়েশ্চেনে থাকছে। এবার এক্সট্রা আমি দিয়ে রেখেছি, একটু দেখে রাখো, পেজ 128 এক্সাম্পল 7, পেজ 136 কিছু ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে, এগুলো একটু দেখে রেখো, প্লিজ টেক দ্য স্ক্রিনশট। নেক্সট, ইন দ্য লাস্ট চ্যাপ্টার ইজ অধ্যায় 2 পণ্য ও পরিষেবা কর, 5 মার্কস থাকবে জিএসটি। ইন সেকশন এ দুটো থিওরি থাকবে, একটা কোয়েশ্চেন করতে হবে 2 মার্কস। সেকশন বিতে দুটো থিওরি থাকতে পারে,
অথবা একটা থিওরি একটা প্র্যাকটিক্যাল আসতে পারে, একটা করতে হবে 3 মার্কস। কী কী থিওরি আসবে? প্রথম যে থিওরিটা ইম্পর্টেন্ট, প্রত্যক্ষ কর ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য আলোচনা করো, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স ভার্সেস ইনডাইরেক্ট ট্যাক্স। নেক্সট, পণ্য ও পরিষেবা করের উদ্দেশ্য, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা ভালো করে দেখে রাখবে। নেক্সট, সংজ্ঞা দাও পণ্য ও পরিষেবা কর, বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা কর, পণ্য ও পরিষেবা কর চিহ্নিতকরণ নম্বর, পণ্য ও পরিষেবা কর নেটওয়ার্ক, ব্যবসা, উৎপাদন, ব্যবসার স্থান, বিবেচনা, পণ্য, ব্যক্তি, এগুলো একটু ভালো করে দেখে রাখবে। আর দেখে রাখবে যে সমস্ত কেন্দ্রীয় কর ও রাজ্য কর পণ্য ও পরিষেবা করের অন্তর্ভুক্ত করা হয়নি তার উদাহরণ দাও। ঠিক আছে, পেজ 194-এর যে ইলাস্ট্রেশনে 1 থেকে 4 অবধি অঙ্কগুলো দেখে রাখবে, কারণ ওরকমই অঙ্ক আসতে পারে। ক্লিয়ার? এই ছিল হচ্ছে সাজেশন। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা এইচএস পাস করার পর বিকম বা বিবিএ নিয়ে পড়বে, যদি মনে হয় যে আমার কোনো গাইডেন্সের দরকার বা আমার কাছে ভর্তি হতে চাইছো, নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারো এবং আমার কাছে ভর্তি হতে পারো। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং ফিউচার। ওকে, যে আমার কাছে পড়তে চাইলে বা আমি কতটা তোমাদের কাছে ট্রাস্টেবল হতে পেরেছি আমি জানি না, আমি কাউকে নিরাশ করিনি। অ্যাকাউন্টেন্সিতে আমাকে যারা বিশ্বাস করে গেছিল তারা দেখেছিল তারা ঠকেনি, যারা বিশ্বাস করতে পারোনি তারা দেখেছে আবার একটা সুযোগ আছে, অর্থাৎ কস্ট ট্যাক্স তোমরা ভালো করে দাও আর বিজনেস স্টাডিজ তো ছেড়েই দাও, যা কোয়েশ্চেন দেবো তাই আসবে। বিজনেস স্টাডিজও সাজেশন নিয়ে আসবো যদি তোমরা চাও তো। নেক্সট, এবার কিছু ইম্পর্টেন্ট সাম দেওয়া রয়েছে জিএসটি চ্যাপ্টারে, একটু দেখে রাখতে হবে যে ইন ডিসেম্বর 2025 এ অফ কলকাতা sold goods worth rupees 1 lakh excluding GST to B of Durgapur. A purchased the goods for rupees 82,600 including GST from C of Kolkata. In case of both purchase and sales, CGST is 9% and SGST is 9%. You are required to find out output tax, input tax, net GST payable. অ্যান্সারও করে দেওয়া আছে, দেখে নিও। 2, ইফ কোয়েশ্চেন আস্কস ইউ, ধরো তোমাকে প্রশ্নে বলা আছে টু ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট টু বি পেইড এগেনস্ট দ্য ট্যাক্স ইনভয়েসড ইস্যুড বাই ডট 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 কোম্পানি নেম, তখন কি করবে যে জিএসটিটা ক্যালকুলেট করবে আইদার সিজিএসটি অ্যান্ড এসজিএসটি অর আইজিএসটি। তুমি কি করবে, ট্যাক্সেবল ভ্যালু অফ সাপ্লাইতে দেওয়া থাকবে অ্যামাউন্ট, যার উপর তুমি পার্সেন্টেজ করবে, সেই ভ্যালুটার সাথে জিএসটি ফিগারটা যোগ করে দেবে, তাহলেই তোমার কাজ শেষ। ক্লিয়ার? এইবার যেটা দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট নেম অফ ওভারহেড অ্যান্ড বেসিস অফ অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড চ্যাপ্টার, তোমাকে কিছু ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছি। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ওভারহেড চ্যাপ্টারে যে দুটো অঙ্কের মধ্যে একটা অঙ্ক করতে হবে, এই অ্যাডজাস্টমেন্টের বাইরে একটা লাইনও তোমার দেওয়া থাকবে না। যেরকম রেন্ট অ্যান্ড রেটস কী দিয়ে করব, এরিয়া বা ফ্লোর স্পেস, জেনারেল লাইটিং বা শুধু লাইটিং যদি দিয়ে দেয় লাইট পয়েন্টস, ইনডাইরেক্ট ওয়েজেস ডাইরেক্ট ওয়েজেস দিয়ে করব, পাওয়ার অথবা মোটিভ পাওয়ার, এটা হচ্ছে হর্স পাওয়ার অফ মেশিন বা ইলেকট্রিসিটি, যাকে আমরা KWH বলি, ডেপ্রিসিয়েশন অন মেশিন বা প্ল্যান্ট, ভ্যালু অফ মেশিনারি অথবা প্ল্যান্ট, জেনারেল চার্জেস, জেনারেল ওভারহেড, সানড্রিজ এক্সপেন্সেস, এই সবগুলোকেই ডাইরেক্ট ওয়েজেস দিয়ে করতে হয়। ডাইরেক্ট ওয়েজেস অ্যান্ড ডাইরেক্ট মেটেরিয়াল যদি কোয়েশ্চেনে দেওয়া থাকে তাহলে অ্যাকচুয়াল অ্যামাউন্টটা তোমরা কোথায় লিখবে, সার্ভিস ডিপার্টমেন্টে গিয়ে বসিয়ে দেবে। রিপেয়ার অথবা রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স যদি দিয়ে দেয় তাহলে ভ্যালু অফ প্ল্যান্ট অথবা মেশিনারি নিয়ে কাজ করবে। যদি লাইটিং দেয় তাহলে ফ্লোর স্পেস অথবা এরিয়া নিয়ে কাজ করবে, যখন লাইট পয়েন্ট দেবে না। ব্যাস, এই আইটেমগুলো একটু দেখে রাখো, এগুলো দেখে নিলেই তোমার ওভারহেডে পারবে, কারণ ওভারহেড তো খুবই ইজি, জাস্ট রেশিও করে করে বসিয়ে দিতে পারে। ক্লিয়ার? এবার তো সবাইকে অল দ্য বেস্ট রইল আমার তরফ থেকে। আমি আগামীকাল লাইভে আসব ঠিক রাত্রি 11টা। কি বললাম?
আগামীকাল আমি লাইভে আসব ঠিক রাত্রি 11টায়, পেপার লিকড করব, অর্থাৎ যে যে কোয়েশ্চেন আমি কালকে রাতে লাইভে বলে দেবো ঠিক অ্যাকাউন্টেন্সির মতো পরের দিন গিয়ে তুমি কিন্তু ওটাই দেখতে পাবে। অর্থাৎ তোমার কাছে রাত্রিটা মানে একটা তুরুফের তাস, অর্থাৎ যারা ঠিক মতন করে করনি ওইটুকুনি করে গেলেই হয়ে যাবে। ক্লিয়ার? যা যা সামস দিলাম, যা যা থিওরি দিলাম, এর বাইরে আসবে না, এটা আমার চ্যালেঞ্জ রইল। অল দ্য বেস্ট ফর কস্টার্স।